কালীনাথের বিধবা মা তুলসীর একমাত্র ইচ্ছে ছিল জীবিত অবস্থায় নাতির মুখদর্শন করা। কিন্তু কালীনাথের স্ত্রী রমলা পরপর শুধু কন্যা সন্তানের জন্ম দিয়ে যাচ্ছিল। এতে শুধু শাশুড়ি নয়, স্বামী কালীনাথও স্ত্রীর প্রতি চরম বিরক্ত। অলক্ষ্মী মেয়ে ছেলে, প্রতিবার শুধু মেয়ের জন্ম দিয়ে যায়, এমন স্ত্রীর পিছনে দুটো লাথি দিয়ে বের করে দিতে হয়। শাশুড়ি তুলসী ছেলের সঙ্গে যোগ্য সঙ্গত করে। আর আমি বউটার জন্য আমার শ্বশুরের বংশটাই লোপ পেল গো। আমার কালী আর পুত্রের মুখদর্শন করল না, আমাদের বংশ এখানেই শেষ হয়ে যাবে। হা, বারবার শুধু মাটির ঢেলা বেটির জন্ম দেয়। শোন বউ, এবার যদি আমাকে নাতির মুখ না দেখিয়েছিস তো এবাড়ির ভাত তোর জন্মের মতো বন্ধ, তোকে আমি দূর করে দেব, এই আমার এক কথা। অসহায়ের মতো স্বামী শাশুড়ির দিকে তাকিয়ে থাকে আসন্ন প্রসবা রমলা। ভবিষ্যতে দুর্ভাগ্যের কথা ভেবে শীর্ণ শরীরটা কেঁপে কেঁপে ওঠে। পরপর ৩ বার কন্যা সন্তানের জন্ম দিয়ে চতুর্থবার মা হতে চলেছে সে। তবে এবার সে একেবারে নিশ্চিত যে তার পুত্র সন্তান হবে। পুত্র সন্তান হওয়ার জন্য বাবা শিবের মন্দিরে ধর্ণা দিয়ে নাড়ি পাল্টানোর ওষুধ খেয়েছে। তার পিসির বাড়ির এই শিব খুব জাগ্রত। এখানে মানত করে ঠাকুরের মন্ত্রপুত ওষুধ খেয়ে সবার পুত্র সন্তান প্রাপ্তি হয়েছে। তাই শাশুড়ির সঙ্গে এসে বাবা বুড়ো শিবের ওষুধ খেয়ে গিয়েছিল রমলা। তারপর ভক্তিভরে মানত করে গিয়েছিল। এখন তার ফল প্রাপ্তির সময় এসেছে। তবু মাঝে মধ্যে সে আশা নিরাশার দোলাচলে দোলে। এত সব করা সত্ত্বেও যদি আবার মেয়ে হয় তাহলে কি হবে? তার কপালে ভীষণ আশায় বুক বেঁধেছিল কালীনাথ এবং তার মা তুলসীও। কিন্তু সবার সব আশায় জল দিয়ে হাসপাতালে তার চতুর্থ কন্যা সন্তানের জন্ম দেয় রমলা। পুত্রের আশায় প্রসব বেদনায় অস্থির স্ত্রীকে সাথে করে হাসপাতালে নিয়ে এসেছিল কালীনাথ। মেয়ে হওয়ার খবর পেয়ে সেও তার মা হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। হতভাগী রমলার কাছে আছে তার বিধবা মা সোহাগী। জ্ঞান ফেরার পর থেকে মেয়ের মুখ দেখে ডাক ছেড়ে কেঁদে ওঠে রমলা। ও বাবা বুড়ো শিব, হে তুমি কি করলে গো? তোমার একটা ভূতচেলাকে না পাঠিয়ে এ কোনো ডাকিনীকে তুমি আমার কোলে দিলে। আমার যে সংসারটা শেষ হয়ে গেল। সদ্যজাত মেয়েকে চরম বিষণ্ণ নজরে দেখে রমলা। মেয়ে কেঁদে কেঁদে লাল হয়ে যায়, তবুও তাকে বুকের দুধ দেয় না। রাত্রে একবার নিজের ঘুমন্ত মায়ের দিকে দেখে, একবার মেয়ের দিকে দেখে। মনে মনে ভাবে, এখন যদি একে গলা টিপে মেরে দিই তাহলে স্বামী শাশুড়ি বোধহয় আমাকে ঘরে নেবে। মেয়ের মনের বিষ টের পেয়ে ভীষণ বকাবকি আরম্ভ করে সোহাগী। ছি ছি রুমি, তুই কি করতে যাচ্ছিস মা? এই মেয়েটি তোর সন্তান, তুই ওকে ৯ মাস পেটে রেখেছিস, এখন তুই ওকে খুন করতে যাচ্ছিস। ভগবান মেয়েদের সৃষ্টি করেছেন নতুন প্রাণের জন্ম দেবার জন্য, প্রাণ নেবার জন্য নয় মা। তাছাড়া তোর এই মেয়ে বাবা বুগো শিবের আশীর্বাদ, বাবা হয়তো ভালো কিছুর জন্য একে তোর কোলে দিয়েছেন, একে মেনে নে মা। মায়ের কথায় ফেলিকে কোলে চলে রমলা। তার জন্মের পর বাবা ঠাকুমা তাদের হাসপাতালে ফেলে চলে গেছে, তাই হাসপাতালের কয়েকজন নার্সের মুখে মুখে রমলার মেয়েটার নাম হয়ে গেছে ফেলি। তবে এই নামটা শুনে খুব বকাবকি করেছিলেন ডাক্তার দিদি মালবিকা ম্যাডাম। তিনি ফেলির নামকরণ করেন সমাপ্তি। তারপর রমলাকে বোঝান, আর কোনোভাবেই মা হইও না রমলা, ছেলের আশায় আশায় 4টে মেয়ে তো হলো, এবার জন্ম নিয়ন্ত্রণ করো। এই 4টে মেয়েকেই ভালোভাবে পড়াশোনা শিখিয়ে মানুষ করো, দেখবে এরাই তোমার ছেলের কাজ করবে, বৃদ্ধ বয়সে তোমাদের দেখবে। ডাক্তার দিদির কথাগুলো শুনতে শুনতে গভীর দীর্ঘশ্বাস ফেলে রমলা। মনে মনে বলে, অসব তোমাদের বড়লোক শিক্ষিতদের ঘরে হয় গো দিদি, আমাদের গরিবের ঘরে 15তে পড়তে না পড়তেই কন্যা বিদায় করতে হয়। শেষ বয়সে ভরসা সেই ব্যাটা ঠেলে, গায়ে গতরে খেটে খুঁটে হলেও বুড়া বাবা মাকে তো খাওয়াবে। যাই হোক, সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরেছিল রমলা। সেখানে গিয়ে দেখে বাড়িতে তালা চাবি। কালীনাথ বা তার শাশুড়ি কেউ বাড়িতে নেই। তার বড় 3টে মেয়ে পাশের বাড়িতে আছে। পাশের বাড়ির জেঠিমা বলেন, তোমার শাউরির মতো পাষাণ মহিলা আর 2টি নাই বৌমা। হাসপাতাল থেকে বাড়ি ফিরে তার সে কি চিৎকার চেঁচামেচি, তোমাকে তোমার বাবা মাকে গালিগালাজ করে আমাদের কান পচিয়ে দিল। শেষে যাতে তুমি মেয়ে নিয়ে ঘরে ঢুকতে না পারো, তাই আজ ভোরবেলায় ঘরে তালা চাবি দিয়ে মা বেটায় পালিয়েছে। আমি সকালে উঠে দেখি তোমার বড় মেজ 2 মেয়ে বাইরে বসে আছে,
আর সেজ মেয়ে খুব কাঁদছে। এত বড় নিষ্ঠুর পাষাণ পাপিষ্ঠ আমাদের কালীটা মেয়েগুলোকে বাইরে বের করে দিয়ে গেছে। তা বাছাদের আমি ঘরে ডেকে আনি, ওদের দুটি মুড়ি খেতে দিই। এখন তোমার মেয়েদের তুমি নিয়ে যাও বৌমা। বাড়ির দাওয়ায় ধপ করে বসে পড়ে রমলা। ও জেঠিমা, আমি কোথায় দাব গো? আমার যে যাওয়ার কোনো জায়গা নাই। মুহূর্তের মধ্যে পুরো পাড়ার লোকজন কালীনাথের উঠানে জমে যায়। সবাই কালীনাথ ও তার মায়ের নিন্দা সমালোচনা করতে থাকে। বেলা বাড়তে থাকে, কিন্তু মীমাংসা কিছু হয় না। অগত্যা সোহাগী রমলাকে বলে, চল মা, তোর বাপের বাড়িতে চল। যেভাবে হোক আমরা মায়ে ঝিয়ে দুটো খাবারের ঠিক জোগাড় করে নেব। অগত্যা মায়ের হাত ধরে 4 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয় রমলা। মায়ের মাটির বাড়িতে এসে ওঠে। শুরু হয় তার কঠিন জীবন সংগ্রাম। একটু সুস্থ হতেই কাজের সন্ধানে বের হতে হয় তাকে। মায়ের সুপারিশে একটা বাড়িতে রান্নার কাজ জুটে যায়। শাশুড়ি বাড়ি ফিরেছে, লোকমুখে খবর পেয়ে গিয়েছিল রমলা। কিন্তু তাকে বাড়িতে ঢুকতে দেয়নি তুলসী, গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছে। একবার তো মেয়েদের নিয়ে বাড়ির সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বসেছিল, তবুও তুলসীর মন গলেনি। পাড়া প্রতিবেশী সবাই বুঝিয়েছিল, এভাবে শাশুড়িকে বলে কিছু হবে না বউ, আসল লোক তোমার স্বামী, কালীনাথের সঙ্গে একটা আপোষ মীমাংসা করো। কিন্তু কালীনাথের দেখা সে পায়নি। মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। লোকের কাছে শুনেছিল কালীনাথ নাকি চেন্নাই চলে গেছে শ্রমিকের কাজ করতে। 4-5 বার শাশুড়ির কাছে ধর্ণা দিয়ে ক্লান্ত রমলা ভেবে নিয়েছে, এত অসম্মান উঞ্চবৃত্তি করার চেয়ে নিজের এবং নিজের মেয়েদের পেটের ভাত নিজে জোগাড় করা অনেক সম্মানের। এদের দয়ার কোনো প্রয়োজন নেই তার। ততদিনে ফিলি 1 বছরের হয়ে গেছে। বড় মেয়ে পূর্ণিমা ক্লাস 7-এ পড়ছে, মেজ মেয়ে ক্লাস 5-এ ও সেজ মেয়ে প্রাইমারি স্কুলে ক্লাস 3-তে পড়ছে। পাড়ার ছেলে মেয়েদের কাছে পুরানো বই চেয়ে চিনতে এনে দেয় তাদের দিদিমা। রমলা এখন 2টো বাড়িতে রান্নার কাজ করে, আর সারাদিন একটা বাড়িতে অসুস্থ বিছানাগত একজন বৃদ্ধার দেখাশোনা করে। তাদের বাড়িতে অবশ্য ছোট মেয়ে ফেলিকে নিয়ে যায়। ফেলি তার নামের মতোই চরম অবহেলায় মানুষ হচ্ছে। যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে। সরকারি রেশনের চাল, বাবার বাড়ির নিশ্চিন্ত ছাদ, আর মামের চরম হাড় ভাঙা খাটুনি। এইভাবেই চলেছে সোহাগী রমলার সংসার। তবে রমলার জেদ একটাই, মেয়ে 4টেকে যেভাবেই হোক মানুষ করতে হবে, বড় স্কুলটা পাশ করাতে হবে। সে সকালে একজন স্কুলের দিদিমণির বাড়িতে রান্না করে। সেই মিতা দিদিমণি বলেছেন, তোর মেয়েদের নাবালিকা বয়সে বিয়ে দিস না রমলা। নিজের জীবন দিয়ে তো বুঝছিস মেয়েদের লেখাপড়া না জানার কুফল। এখন সরকার মেয়েদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, টাকা দিচ্ছে, সাইকেল দিচ্ছে, পোশাক জুতো সব দিচ্ছে। তাই ওদের পড়াশোনাটা ছাড়াস না। বইটই লাগলে বলিস, আমি যথাসাধ্য সাহায্য করব। দিদিমণির কথাগুলো মনে গেঁথে গিয়েছে রমলার। তাছাড়া মনের মধ্যে একটা জেদও এসে গেছে। মেয়েদের মানুষ করে সে কালীনাথার শাশুড়ি তুলসীকে দেখিয়ে দেবে। বছর 3 পর কালীনাথের খবর পেয়েছিল রমলা। একেবারে বউ ছেলে নিয়ে বাড়ি ফিরেছে সে। এতদিন বিয়ে করে শ্বশুর বাড়িতে লুকিয়েছিল। লোকের কাছে শুনেছে কালীনাথের এ পক্ষের বউ সুভদ্রা নাকি ভীষণ সুন্দর, ফর্সা ফর্সা দেখতে। ছেলেটাও নাকি হয়েছে গোলগাল, নাড়ু গোপালের মতো। অনেক শুভাকাঙ্ক্ষী তাকে পরামর্শ দিয়েছিল, তুমি গিয়ে ঝগড়া করে নিজের অধিকার বুঝে নাও বউ। আবার অনেকে বলেছে, খুব ভালো করেছে কালীনাথ, 1 পাল মেয়েসহ রুগ্ন কালো বউটাকে ছেড়ে দিয়েছে। এজন্যই তো এমন সুন্দর বউ বেটা পেল। একটা বেটা না থাকলে হয়? মৃত্যুর পর বাপের মুখে আগুন দেবে কে? এখন এসব কথায় আর দুঃখ পায় না রমলা, আর প্রতিবাদও করে না। শুধু মনে মনে নিজেকে দৃঢ় করে। সময়ের স্রোতে পেরিয়ে গেছে বছরের পর বছর। রামলার ছোট মেয়ে ফেলি ক্লাস 5-এ ভর্তি হয়েছে। পাতলা চাবুকের মতো চেহারা, একেবারে হরিণের মতো জোরে দৌড়ায়। প্রাইমারি স্কুলে পড়তে পড়তেই খেলাধুলায় অনেকবার ফার্স্ট হয়ে প্রাইজ এনেছে সে। রমলার বড় মেয়ে গায়ের স্কুলে পড়ে কোনো মতে টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। বছর 3 পর তাদের স্বজাতীয় এক ঘরে একদম বিনা পণে বিয়ে হয়ে গেছে তার। মেয়ের বিয়েতে রমলাকে একটি পয়সাও খরচ করতে হয়নি।
বড় জামাই বিকাশের বাজারে একটি বড় স্টেশনারি দোকান আছে। প্রথমে কিছু জানতে পারিনি রমলা, পরে জেনেছে বড় মেয়ে পূর্ণিমার নাকি আগের থেকে বিকাশের সঙ্গে ভাব ভালোবাসা ছিল। তবে বড় মেয়ের বিয়ে হতে সে খুব শান্তি পেয়েছে, কারণ জামাই বিকাশ খুব ভালো ছেলে, তাদের খুব দেখাশোনা করে। মেজ মেয়ে জ্যোৎস্না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং সেজ মেয়ে রেবা মাধ্যমিক পরীক্ষা দেবে। রেবার পড়াশোনার প্রতি আগ্রহ খুব বেশি। বড় জামাইবাবু বিকাশ সেজ শালিকার পড়াশোনার ভার নিজে থেকেই অনেকটা নিয়ে নিয়েছে। তবে সবাইকে ছাড়িয়ে যাচ্ছে সমাপ্তি। পড়াশোনায় যেমন সে ভালো, তেমনি খেলাধুলায়। স্কুলের স্যাররা বলেন, সমাপ্তি আমাদের গর্ব। সমাপ্তি যদি ভালো ট্রেনিং পেত তাহলে ভবিষ্যতে হয়তো নামী খেলোয়াড় হতো। স্যারদের কথা বেশি বুঝতে পারে না রমলা, তবে মেয়ের ভবিষ্যৎ যে ভালো সেটা বুঝতে পারে। ইতিমধ্যে সোহাগী মারা গেছে। লোকমুখে কালীনাথের সব খবর পায় রমলা। এ পক্ষে তার দুটি ছেলে হয়েছে, গোপাল এবং ভূপাল। দুজনেই প্রাইমারি স্কুলে যাচ্ছে। স্ত্রী এবং পুত্রদের নিয়ে সে জমিয়ে সংসার করছে। উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে গেছে জ্যোৎস্না। রমলা বারবার বুঝিয়েছিল, আর পরে কাজ নেই যশু, এবার তোর বিয়ে দেব। না মা, আমি আরও পড়াশোনা করব। টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমি টিউশন পড়িয়ে নিজের খরচ নিজেই চালিয়ে নেব। সেই মতো কাজ করে চলেছে সে। মাধ্যমিকের খুব ভালো রেজাল্ট করেছে রমলার সে জমিয়ে রেবা। চারিদিকে প্রশংসার বন্যা ছুটে যায়। কালীনাথের কানেও পৌঁছায় নিজের সেজ মেয়ের সাফল্য। বন্ধুদের সামনে গর্ব করে, কার রক্ত দেখতে হবে না, যতই হোক মেয়ের বাপ তো আমি। বাইরে যতই কথা বলুক কালীনাথ, বাড়িতে নতুন বউয়ের সামনে সে কেঁচো। সুভদ্রা মুখ ঝামটা দেয়, আমার গোপালকে আমি আরও দুটো টিউশন দেব, ওই মেয়ের চেয়ে আরও ভালো রেজাল্ট করবে আমার ছেলে। বউয়ের কথায় জড়সড় হয়ে থাকে কালীনাথ। নতুন বউ সুভদ্রা দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই মুখরা। তার মুখের দাপটে বাড়িতে কাকচিল বসতে পারে না। কালীনাথের বৃদ্ধ অসুস্থ মায়ের ঠাঁই হয়েছে গোয়াল ঘরে। সেখানে একটা ছেঁড়া কাঁথার বিছানায় পায়খানা পেচ্ছাবে মাখামাখি হয়ে পড়ে থাকে তুলসী। সুভদ্রা তাকে কখনো পরিষ্কার করে দেয় না বা স্নান করিয়ে দেয় না। মায়ের সেবা যত্ন সব করতে হয় কালীনাথকে। সুভদ্রা শুধু দুবেলা শাশুড়ির সামনে খাবারের থালাটা নামিয়ে দেয়। কালীনাথ মাকে কোনো রকমে বসিয়ে দুবেলা দুমুঠো খাইয়ে দেয়। এখন মা ছেলে দুজনে রমলার ব্যাপারে আলোচনা করে হাহুতাশ করে তুলসী। আমাদের এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। ভীষণ পরিশ্রম করে বাংলা সাহিত্যে এমএ পাশ করে রমলার মেজুমে জ্যোৎস্না। বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে দিতে সে একটা অফিসে গ্রুপ ডি এর চাকরি পেয়ে যায়। রমলার সেজুমে রেবা উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে নার্সিং ট্রেনিংয়ের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়ে বর্তমানে জিএনএম নার্সিং ট্রেনিং নিচ্ছে। অষ্টম শ্রেণীতে পড়ার সময় স্কুলে নিযুক্ত নতুন শরীরশিক্ষার স্যার কমলেশবাবুর নজরে পড়ে রমলার ছোট মেয়ে সমাপ্তি। তিনি সমাপ্তির দৌড়ের প্রতি পারদর্শিতা দেখে মুগ্ধ হন। বর্তমানে তার তত্ত্বাবধানে প্রতিদিন দৌড়ের অনুশীলন করে সমাপ্তি। রমলাকে ডেকে কমলেশ্বরবাবু বললেন, মাধ্যমিক পরীক্ষার পর সমাপ্তিকে কলকাতায় নিয়ে যাব মাসিমা, ওখানে স্কুলে ভর্তি করে দেব, সাথে সাথে দৌড়ের প্র্যাকটিসের জন্য কোচিং সেন্টারে ভর্তি করে দেব। ঠিকমতো সুযোগ পেলে, অনুশীলন করলে সমাপ্তি ভবিষ্যতে একজন ভালো খেলোয়াড় হতে পারবে। আমি ওকে সাহায্য করব। বোনের সাফল্য দেখে জ্যোৎস্না বলে, স্যার আপনি শুধু সুযোগ সুবিধাগুলো করে দিন, বাকি টাকা পয়সা সব আমি দেব। আমরা আমার ছোট বোনকে সাহায্য করতে চাই স্যার। রমলা কিছু বুঝতে পারেনি। স্যারের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। বাড়িতে ফিরে তাকে সব বুঝিয়ে বলেছে জ্যোৎস্না। এত সৌভাগ্য আমার ফেলির কপালে কি আছে যশু? কলকাতায় গিয়ে পড়বে, খেলা শিখবে, আমরা কি পারব রে ফেলির স্বপ্ন পূরণ করতে? তবে তোদের দিদিমা বলতো, ফেলি আমার বাবা বুড়ো শিবের দেওয়া, বাবার আশীর্বাদ আছে ফেলির মাথায়। ফেলি, তুই স্যারের কথা শুনে চল মা, আর নিজের লক্ষ্যে সফল হ। জ্যোৎস্না চাকরি পাওয়ার পর মায়ের রান্নার কাজগুলো ছাড়িয়ে দিয়েছে। এতদিন পর এই প্রথম আরাম পেল রমলা। পেরিয়ে গেছে আরও 3টে বছর। রমলার এখন সুখের সংসার।
জেলা সদর হাসপাতালে রেবা নার্সের চাকরি পেয়ে গেছে। রমলার 2 কামরার পাকা বাড়ি হয়েছে, ঘরে পাইপলাইনের জল, বড়লোকেদের মতো রান্নাঘর, বাথরুম পায়খানা, ডাইনিং টেবিল, বড় টিভি, ঘরে খাট আলমারি সব এসেছে। সমাপ্তি কলকাতার হোস্টেলে থেকে পড়ছে। তার দৌড়ের অনুশীলন জোর কদমে চলছে। নিজেদের সংসার একটু গুছিয়ে দিয়ে সেজবন চাকরি পাওয়ার পর একটু বেশি বয়সে বিয়ে করছে জ্যোৎস্না। পাত্র তারই পরিচিত বন্ধু, অফিস কলিগ সুদর্শন রায়। বিয়ে উপলক্ষে ঝলমলিয়ে সেজে উঠেছে তাদের বাড়িটা। বড়দি পূর্ণিমা ও বড় জামাইবাবু বিকাশ কন্যাকর্তা। রমলাকে ভালো শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছে তার মেয়েরা। সে নাতিদের নিয়ে আনন্দে ব্যস্ত। মেয়ে পূর্ণিমার কোল আলো করে এসছে যমজ নাতি লবকুশ। পূর্ণিমাকে নিয়েও অনেক বাঁকা কথা সহ্য করতে হয়েছে পূর্ণিমার শাশুড়ির কাছ থেকে। তুমি তো বেয়ান পরপর 4টি মেয়ের জন্ম দিয়েছ। এখন দেখো তোমার বড় মেয়ে আমাকে কিসের মুখ দেখায়, নাতি নাকি নাতনির? তোমাদের ঘর থেকে মেয়ে আনার ইচ্ছে আমার একদম ছিল না, কিন্তু আমার ছেলের পূর্ণিমাকে পছন্দ, তো আমি কি করব, মেনে নিতে হয়েছে। বেয়ানের বাক্যবাণে মুখটা শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল তাঁর আর পূর্ণিমার। গর্ভবতী বউয়ের স্বাদ ভক্ষণের দিনে কেউ এমন কড়া কথা বলে? তবুও প্রতিবাদে মুখ খুলতে পারেনি রমলা। মেয়ের মায়ের যে বিষম জ্বালা, তবে প্রতিবাদ করেছিল বিকাশ। এভাবে কেন বলছো মা? এখনকার দিনে ছেলে মেয়ে দুজনেই সমান, কোনো ভেদাভেদ নেই। আর তাছাড়া আমি পূর্ণিমাকে বলে দিয়েছি আমার মেয়ে চাই। মেয়ে হলে সবাইকে আমি আবার নিমন্ত্রণ করে খাওয়াবো। ছেলের বিরোধিতায় মুখটা কালো হয়ে গিয়েছিল বেআইনের। তবে সে বাবা বুড়ো শিবের কাছে আবার প্রার্থনা করেছিল, আমাকে নাতির মুখ দেখাও বাবা, পূর্ণিমা যেন শ্বশুরবাড়িতে আমার মতো লাঞ্ছনা গঞ্জনা না পায়। অবশেষে বাবা বুড়ো শিব তার কাতর প্রার্থনা অনুমোদন করেন। এখন লবকুশ 2 ভাই দুরন্তপনা করে বেড়াচ্ছে। তাদের পিছনে রমলা বলতে বলতে ছুটছে, বুড়ো শিব 2টো ভূত পাঠিয়েছে আমার ঘরে। দীর্ঘদিন বিছানাগত থেকে মৃত্যু হয়েছে তুলসীর। কালীনাথও দীর্ঘ রোগে ভুগে শীর্ণ দুর্বল হয়ে পড়েছে। গোপাল 3 চেষ্টা করেও মাধ্যমিকের গুন্ডি পের হতে পারেনি। পড়াশোনা ছেড়ে দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তাদের সংসারের অবস্থা এখন খুব খারাপ। কালীনাথ একদম কাজ করতে পারে না, একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে ওঠে। তাকে একদিন সুভদ্রা বুদ্ধিটা দেয়, দেখো তোমার আগের পক্ষে 2 মেয়ে চাকরি পেয়ে গেছে, একজন অফিস যায়, অন্যজন নার্স হয়েছে। রমলার সঙ্গে যতই তোমায় ছাড়াছাড়ি হোক, ওরা তো আমার মেয়ে, সব জায়গায় বাপ বলে তোমার নাম লেখে। এখন তুমি ওদের কাছে যাও, একটু মায়া মমতা দেখাও, সাহায্য চাও। এখন ওদের হাতে রাখলে আমাদের লাভ। তোমার নার্স মেয়ের কাছ থেকে ওষুধপত্র পাবো, হাসপাতালে ডাক্তার দেখানোর সুবিধা হবে। রমলার সাথে ভাব করে নাও, প্রয়োজনে রমলার কাছ থেকে একদিন ঘুরে এসো। সুভদ্রার কথা শুনে তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কালীনাথ। তারপর থেকে সুভদ্রার উপর্যুপরি বাক্যবাণে উত্তক্ত হয়ে একদিন জ্যোৎস্নাকে অফিস যাওয়ার রাস্তায় ধরেছিল। ও জসুমা, আমি তোর বাবা রে, আমাকে চিনতে পারছিস না? অফিসে চাকরি পেয়েছিস বুঝি? তোর মা কেমন আছে? তোর বাকি বোনেরা কেমন আছে? বাবা বলে লোকটার হঠাৎ এত প্রশ্নে ভীষণ অবাক হয়েছিল জ্যোৎস্না। তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলেছিল, আপনাকে আমি চিনি না, রাস্তায় বিরক্ত করলে পুলিশ ডাকব, ধরে মারতেও পারি। এতদিন বাদে বাপের পরিচয় দিতে এসেছেন, লজ্জা করে না? কথাটা ভীষণ গায়ে লেগেছিল কালীনাথের, তারপর আরও মুখও হয়নি। তবে আজ সুভদ্রা বলছে, তোমার মেয়ের বিয়ে দিচ্ছে তোমার বউ, আর তুমিই বাদ? যাও, মেয়ের কন্যাদান করে এসো। মেয়ের নতুন শ্বশুর ঘরের লোকের সামনে তোমার বউয়ের মুখে ঝামা ঘষে দিয়ে এসো। বাপকে বাদ দিয়ে বিয়ের মতো শুভ কাজ হয়? তুমি তো এখনো জীবিত আছো। পাড়ার কিছু শুভাকাঙ্ক্ষীও কালীনাথকে উস্কে দিয়েছে। তাই অনেক দিন বাদে কালীনাথ রাগে অন্ধ হয়ে এসেছে রমলার সঙ্গে হিসেব বুঝে নিতে। বিয়েবাড়ির জাঁকজমক দেখে চমকে যায় কালীনাথ। পায়ে পায়ে ভেতরে ঢুকে নিজের স্ত্রী রমলাকে দেখে ভয়ানক ভড়কে যায় সে।
এ কাকে দেখছে? ঝলমলে শাড়ি, সোনার গয়নায় নিজেকে পুরো পাল্টে ফেলেছে রমলা। মনে হচ্ছে যেন কোনো বড়লোক বাড়ির বউ। নিজের পরনের ময়লা ফতুয়া, পায়জামা ও ফাটা জুতোর দিকে তাকায় কালীনাথ। নিজেকে পুরো ভিখারির মতো লাগছে। আপনি কে? এখানে কি করছেন? কোনো প্রয়োজন আছে কি? ছেলেদের মতো চুল কাটা একটা মেয়েকে দেখে চমকে যায় কালীনাথ। মুখ দিয়ে বেরিয়ে আসে, ফেলি? এবার একে একে তার সামনে এসে দাঁড়ায় পূর্ণিমা, জ্যোৎস্না, রেবা ও রমলা। এত দিন পর কালীনাথকে দেখে বিদ্রুপের হাসি হাসে রমলা। এত দিন পর কি মতলবে আজ এই শুভ দিনে আমাদের বাড়িতে এসেছো তুমি? মেয়ের বিয়ে দেখতে এসেছ নাকি? রমলার হাসি দেখে বুকের ভেতরটা জ্বলে ওঠে কালীনাথের। আমার বেটির বিয়ে দিচ্ছিস, আর আমি বেটির বাপ, আমিই বাদ। আমি এখানে কন্যাদান করতে এসেছি। আমি জামাইদের সঙ্গে পরিচয় করব। জামাইরা তাদের শ্বশুরকে চিনে রাখুক। ভীষণ জোরে হেসে ফেলে রমলা। লজ্জা করে না বলতে তুমি মেয়েদের বাপ? আমার মেয়েরা পিতৃহারা। মেয়েদের মা, ওদের বাপ সব আমি, তুমি কেউ নও। তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভালো আয়, এখান থেকে তুমি যাবে নাকি ঘাড় ধাক্কা দেব? একটা অশ্লীল গালিগালাজ করে কালীনাথ। ভেলি কালীনাথের কলারটা ধরে ফেলে। আমার মাকে একটাও বাজে কথা বললে? ব্যস্ত হয়ে মেয়েকে ঠান্ডা করে রমলা। তোমরা 4 বোন এখান থেকে যাও, বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করো। এটা আমার ঝামেলা, আমি মিটিয়ে নেব। হাত ধরে কালীনাথকে হিড় করে টানতে টানতে গিটের বাইরে নিয়ে আসে রমলা। এবার ভালো চাও তো এখান থেকে বিদায় হও, না হলে ঘাড় ধাক্কাটা আমিই দেব। মনে পড়ছে আমার মেয়েদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে টালাচাবি দিয়ে মা ছেলে পালিয়ে গিয়েছিলে? ওরা আমার মেয়ে, তোমার নয়। তারপর পাড়ার ছেলেদের ডেকে বলে, এই ভিখারিটাকে একদম বাড়িতে ঢুকতে দেবি না, একটু পরেই বর আসবে। একে বরং 4 জনের খাবার বেঁধে দে, বাড়ি নিয়ে গিয়ে খাবে। যাও, ছেলেদের জন্য মিষ্টি সন্দেশ বেঁধে নিয়ে যাও, বউকেও খাওয়াবে। যতই হোক আমার মেয়ের বিয়ের খাবার, 2-4 জন কাঙাল খেলে কমবে না। গর্বিত ভঙ্গিতে অন্ধরে পা বাড়ায় রমলা। কালীনাথ রাস্তায় নিষ্পন্দভাবে দাঁড়িয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।